This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিকবার এমন অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ৪৪টি হিংসার ঘটনা স্বীকার করলেন ইউনূস এবং ইতিমধ্যেই তা স্বীকার করে প্রকাশও করা হয়েছে সেই বার্তা। ইউনূস অবশেষে স্বীকার করে নিলেন যে অত্যাচার চলছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর, সংখ্যালঘু সনাতনী হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে গোটা বিশ্ব যা তীব্র নিন্দা করেছে, যে অশান্ত পরিবেশ কোনোভাবেই থামানো যাচ্ছে না। অবশেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একথা স্বীকার করলেন। অন্যদিকে মুজিবুর মেমোরিয়াল ট্রাস্টের তথ্য তলব করা হয়েছে, তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স। মুজিবুর মেমোরিয়াল ট্রাস্টের তথ্য তলব বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের। এই সমস্ত বিষয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই মুহূর্তে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, অবশেষে ইউনূস এই কথা স্বীকার করে নিল যে সংখ্যালঘুরা, বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত, তাদের উপর অত্যাচার চলছে। কিছুদিন আগেও তো আমরা দেখলাম অত্যাচার হচ্ছে নাকি এরকম ব্যঙ্গাত্মক একটা ভঙ্গি তার কথায়, এবং এরই পাশাপাশি লং মার্চ বিএনপির, এবং সঙ্গে দেখা যাচ্ছে এখনো অচলাবস্থা কিন্তু জারি রয়েছে বাংলাদেশে। সব মিলিয়ে কোন পরিস্থিতির ইঙ্গিত? একদম স্মৃতি, প্রথমেই বলি যে ডক্টর ইউনূস এবং তার নেতৃত্বাধীন সরকার তথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব তিনিও স্বীকার করে নিয়েছেন তথ্য পেশ করে যে ৫ই আগস্টের পর থেকে যে হিংসার ঘটনা বারে বারে ঘটেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, সেখানে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে একথা স্বীকার করে নিচ্ছেন ডক্টর ইউনূস এবং তার সরকারের প্রেস সচিব। তারা ইতিমধ্যেই সেই বিবৃতিতে স্পষ্ট করেছে যে হ্যাঁ, সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে। এর আগে থেকে যখন বিভিন্ন সময় পর্যায়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ছবি দেখাতে শুরু করে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে বিভিন্ন মূর্তি, তখন কিন্তু বলা হয়েছিল যে অপপ্রচার করছে ভারতের মিডিয়া এবং বাংলাদেশের বিষয় নিয়ে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া, কথা বলা হয়েছিল। কিন্তু ইউনূসের এই মেনে নেওয়া, এই স্বীকার করে নেওয়া, এবং শুধু এখানেই শেষ নয়, তার যিনি প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের, সেই প্রেস সচিবও কিন্তু স্বীকার করে নিলেন যে হিংসার ঘটনায় এ পর্যন্ত ৮৮টা মামলা হয়েছে, তার মধ্যে এমন বহু মামলা রয়েছে যেখানে কিন্তু হিন্দুদের উপর হামলা করা হয়েছে, সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা করা হয়েছে, এমন তথ্য প্রকাশ্যে আসছে এবং সামনে আসছে, সেটাকে কিন্তু স্বীকার করে নিচ্ছেন তারা। এবার আসো বিএনপির লং মার্চ। বিএনপির মহাসচিবের ডাকে এই লং মার্চ এবং খালেদা জিয়া ছাড়াও বিভিন্ন লীগের নেতারা এখানে রয়েছেন, তাদের ডাকে আজকের এই অভিযান এবং ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত, ঠিক ব্রাহ্মণবেড়িয়া ত্রিপুরা লাগোয়া যে বর্ডার, সেই বর্ডারের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করবেন। তারা জমায়েত হতে শুরু করেছেন 11টা সাড়ে 11টা থেকে, ভারতীয় সময় 11টা সাড়ে 11টা থেকে, এবং যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই আখাউড়া সীমান্তে তীব্র স্লোগান এবং মিটিং মিছিল প্রতিবাদ করবে বিএনপি সহ অন্যান্য যে সহযোগী দলগুলো রয়েছে তারা, এবং সেখানে কিন্তু ভারত বিদ্বেষী স্লোগান একেবারে চরমে উঠবে বলা যেতে পারে। ফলে এই মুহূর্তে ভারতের যে উদ্ভূত পরিস্থিতি এবং বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, দু দেশের উদ্ভূত পরিস্থিতির দিকে যদি বিচার করো, কয়েকদিন আগেই বিদেশ সচিব পর্যায়ে দুপক্ষেরই বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশের বিদেশ সচিব তাদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয় যে বাণিজ্যের অধিকাংশ সহযোগিতাই ভারতের থেকে বাংলাদেশ নেয়, আগামীতেও নেবে, এবং শুধু তাই নয়, সীমান্তে আন্তঃসীমান্ত যে কোনো সমস্যায় ভারত বাংলাদেশের পাশে থাকে, বাংলাদেশ তার জন্য কৃতজ্ঞ। শুধু এখানেই শেষ নয়, মানব পাচার রুখতেও ভারত বাংলাদেশকে হেল্প করে। ফলে একদিকে আলু, পেঁয়াজ, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বাংলাদেশকে ভারত দিচ্ছে, আবার তাদের দেশে রাস্তা তৈরি করার জন্য তারা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন নেওয়ার পর সেই রাস্তার কাঁচামাল কারা দিচ্ছে? ভারতবর্ষ দিচ্ছে। গতকালও গোজাডাঙ্গা সীমান্তে দেখা গেছে ট্রাকের পর ট্রাক স্টোনচিপ দাঁড়িয়ে রয়েছে, কোনোটা চট্টগ্রামে যাবে, কোনোটা ঢাকায় যাবে, কোনোটা রংপুরে যাবে। ফলে একথা খুব পরিষ্কার, ভারতের ওপর বাংলাদেশ নির্ভরশীল। সেখানে যখন বিদেশ সচিব জসিমউদ্দিন এই কথাটা বলছেন, ঠিক তখন বিএনপি এই কলটা দিল লং মার্চ করার এবং বর্ডারে আবার একটা টেনশন ক্রিয়েট করার বা একটা উত্তেজনা পরিস্থিতি ক্রিয়েট করার।
অনেকেই সেখানে সংখ্যালঘু হিন্দুরা প্রশ্ন তুলছেন যে চিটাগং থেকে চলতি মাসের শুরুর দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি এই মুহূর্তে কারাগারে রয়েছেন, তিনিও তো কিন্তু একটা সংগঠিতভাবে প্রতিবাদ করতে চেয়েছিলেন চট্টগ্রামে, এবং চিটাগং থেকে সেটা যাত্রা শুরু হওয়ার কথা ছিল, এবং তিনি সেখানে সংখ্যালঘু সম্প্রদায়, বাংলাদেশের জাগরণী সনাতনী জোট, একাধিক সংগঠন, অরাজনৈতিক সংগঠনকে একত্রিত করে চিটাগংয়ে সেই কর্মসূচি করার কথা তিনি ভেবেছিলেন। কিন্তু সেই কর্মসূচির আগেই তাকে গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তার শুধু নয়, বলা হয় যে তিনি সেই কর্মসূচি করতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আন্দোলন করবার জন্য, প্রতিবাদ করবার জন্য পারমিশন দেয় না, কিন্তু বিএনপি যখন লং মার্চ করতে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি, দেশে যখন হামলার ঘটনা সত্যি স্বীকার করে নিচ্ছে ইউনূস, তখন কিন্তু এই লং মার্চকে আটকানোরও কোনো চেষ্টা নেই, এবং তার জন্য কোনো পুলিশি অবরোধও তৈরি হয়নি, এবং আখাউড়া সীমান্তে খানিকটা পরেই পৌঁছে যাবে, এবং ব্রাহ্মণবেড়িয়ার যে বর্ডার লাইন ত্রিপুরার সঙ্গে একেবারে মানে একটা কাঁটাতারের ফেন্সিং বলা যেতে পারে, সেখানে দাঁড়িয়ে এই বিক্ষোভ হবে। ফলে নিঃসন্দেহে এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটার পরে, এই উদ্ভূত পরিস্থিতির পরে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় সেটা দেখার, কারণ সচিব পর্যায়ের বৈঠকের পরে মনে হয়েছিল বরফ গলছে। সেই সঙ্গে স্মৃতি, তোমাকে যে বিষয়টা আজকে জানাবো এই মুহূর্তে, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের থেকে বলা ভালো যে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স, সে দেশে, বাংলাদেশে মুজিবরের যে ট্রাস্ট রয়েছে, মুজিবর নামে যে ট্রাস্ট রয়েছে, যে ট্রাস্ট দীর্ঘ সময় কাজ করে আসছে, সেই ট্রাস্টের ফাইল এবং যাবতীয় তথ্য তলব করলো বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স। কি কারণ? না, এই পর্যন্ত সময়ে এই ট্রাস্ট কি কি খরচ করেছে, কি কি আয় করেছে, কি কি ব্যয় করেছে, সেই সমস্ত কিছু বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স একবার খতিয়ে দেখতে চায়। সেই খতিয়ে দেখার জন্যই তারা এই তথ্য তলব করেছে মুজিবর মেমোরিয়াল ট্রাস্টের কাছে, যে 24 ঘন্টার মধ্যে যাবতীয় তথ্য নথিসহ মুজিবর ট্রাস্টের যারা সদস্য রয়েছেন তাদেরকে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স অফ বাংলাদেশ সেখানে দেখা করতে বলা হচ্ছে। ফলে বুঝতে পারছো পরিস্থিতির কোনো পরিবর্তন নেই, এবং আর একটু পরেই আখাউড়া সীমান্তে কি পরিস্থিতি তৈরি হয়, এবং সেখানে বিএনপির নেতারা একের পর এক যে ভারত বিদ্বেষী মন্তব্য করে চলেছেন, এবং আজকে যে 4 দিন, কয়েকদিন আগে এক্স সার্ভিসম্যানেরা বলেছিলেন 4 দিন সময় দিলে কলকাতা দখল করে নেব, আজকে সেই 4 দিন চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দেখার যে সীমান্তে আওয়াজ কতটা চওড়া হয়, এবং দুদেশের মধ্যে সচিব পর্যায়ের বৈঠকের পরে মনে হচ্ছিল একটা বরফ গলে যাবে, আবার পরিস্থিতি স্বাভাবিক হবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে বাংলাদেশের সরকার। যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি না কাটছে মনে হচ্ছে না নির্বাচন হবে, এবং এদেশের তথা এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কয়েকদিন আগে বলেছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, জানুয়ারি মাসের 20 তারিখ বিশ্বে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে, এবং তখন বাংলাদেশও একেবারে লাইনে চলে আসবে। আমি জানি না কার কথা তিনি বললেন, ডোনাল্ড ট্রাম্পের কথা তিনি বললেন কিনা, কিন্তু এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুরা যে কোণঠাসা, তাদের ওপর যে আক্রমণ হয়েছে সেটা ডক্টর ইউনূস এবং তার প্রেস সচিব স্বীকার করে নিচ্ছেন, এবং তারা পারমিশন দিলেন বিএনপিকে যে কর্মসূচি করো, এবং সেখানে তিনি জানেন যে ভারত বিদ্বেষী স্লোগান চলবে। কয়েকদিন আগে সচিব পর্যায়ে বৈঠক হয়েছে, দুদেশের মধ্যে নানা আলোচনা হয়েছে, বাংলাদেশের সচিব বলেছেন হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সাহায্য করুক। যাই হোক, সেটা এখনো ভারত বিবেচনা করেছে কিনা পরিষ্কার নয়, কিন্তু এই পরিস্থিতির মধ্যে বিএনপিকে এই কর্মসূচি করার অনুমতি দিয়ে দিল অন্তর্বর্তী সরকার। স্মৃতি, আপাতত ধন্যবাদ সুচারু, পরিস্থিতির দিকে নজর রাখো। সব মিলে ইতিমধ্যেই করা হচ্ছে একেবারে এখানকার পাহারা সীমান্তগুলিতে, যাতে কোনো রকম কোনো অনুপ্রবেশ না ঢুকতে পারে, কিন্তু বহু মানুষ তারা প্রাণ ভয়ে পালিয়ে আসার চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশের এই পরিস্থিতিতে অবশেষে স্বীকার করলেন ইউনূস যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এদিকে বিএনপির ডাকা লং মার্চ যে মিছিল আপনারা জানেন, এবং তাতে করা ইতিমধ্যেই প্রহরার ব্যবস্থা করা হয়েছে, সীমান্ত এলাকাগুলিতে করা হচ্ছে প্রহরা। আজ ভারত বাংলাদেশ সীমান্ত ডিঙি আগরতলায় লং মার্চ, এবং এই সীমানা ডিঙিয়ে যেহেতু লং মার্চ, তাই সেখানে বড়সড় কোনো সমস্যা তৈরি হতে পারে, সম্ভাবনা রয়েছে। লং মার্চ বিএনপির আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর জওয়ানদের কড়া নজরদারি। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর জওয়ানদের কড়া নজরদারি, কড়া নিরাপত্তা বেষ্টনী। আজ ভারত বাংলাদেশ সীমান্ত একেবারে ডিঙিয়ে গিয়ে আগরতলায় লং মার্চ বিএনপির।
আজ ভারত বাংলাদেশ সীমান্ত ডিঙি আগরতলায় লং মার্চ বিএনপির। আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের কড়া নিরাপত্তা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার। বিক্রম, কড়া নজরদারি করা হয়েছে, কোনো ঝামেলার সূত্রপাত বা কোনো ঝামেলার সম্ভাবনা কি রয়েছে এখান থেকে? হ্যাঁ, তোমার দেখো মানে এই মুহূর্তে আমি কিন্তু ঠিক দাঁড়িয়ে রয়েছে আগরতলা যে ভারত বাংলাদেশ আখাউড়া স্থলবন্দর রয়েছে সেই জায়গাতে, এবং সেই জায়গাতে কিন্তু বিএসএফ জওয়ানদের কিন্তু করা নজরদারি রয়েছে। তার পাশাপাশি কিন্তু ভারতীয় সীমান্তে কিন্তু ত্রিপুরা স্টেট রাইফেলস পাশাপাশি পুলিশ কর্মীদের মোতায়েন করে রাখা হয়েছে। এবং দেখো, আমি যতটুকু খবর পাচ্ছি বিএনপির যুব সংগঠন কিন্তু ঢাকা থেকে ওরা ত্রিপুরা দখলের উদ্দেশ্যে কিন্তু আজকে রওনা দিয়েছেন, এবং তাদের কিন্তু একটাই স্লোগান তুলছেন এই মুহূর্তে তারা, মানে ভারত বাংলাদেশ যে আখাউড়া স্থলবন্দর রয়েছে সেই জায়গা থেকে যে মানে বাংলাদেশ সরকারি হাই কমিশনার অফিসে গত কয়েকদিন আগে বাংলাদেশের যে জাতীয় পতাকা পুরানো হয়েছে তার কিন্তু প্রতিবাদে এবং আরো অনেক স্লোগান তুলে কিন্তু আজ তারা এই লং মার্চের ডাক দিয়েছে। এবং দেখো, ইতিমধ্যে কিন্তু বিএসএফ জওয়ানরা কিন্তু কড়া নজরদারি রাখছেন যাতে এই লং মার্চকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অশান্তকর পরিস্থিতি সৃষ্টি না হয়। তার পাশাপাশি বাংলাদেশের যে সমস্ত জওয়ানরা আছেন তারাও কিন্তু কড়া নজরদারি রাখছেন। দিদি, ধন্যবাদ বিক্রম। ইউনূস ক্ষমতালোভী, বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। দেশের উন্নতি নয়, অশান্তি করে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে ইউনূসের বক্তব্য প্রসঙ্গে আর প্লাস নিউজকে কড়া প্রতিক্রিয়া প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের। প্যালেসে বসে উনি কথা বলছেন, এই ছবিটা বারবার চলে আসছে। ওরা যেখানে বসে আছেন উনি ভাবছেন যে উনি হয়ে গেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে উপরে। না, একদম ইচ্ছে ছিল বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য, আর ওই ইচ্ছাটা পূরণ করার জন্য উনি জানেন কত লোকের মানুষের প্রাণ হারিয়ে গেল। এটা ইন্ডিয়ার এটা একটা স্টান্স যেটা দিল, এটাই। আপনি বলুন মহারাজের দিকে, যিনি নিত্যানন্দ মহারাজকে যে কেসে ফাঁসানো হয়েছে, যেটা ফলস কেস দেওয়া হয়েছে, ওনাকে অ্যাডভোকেট দেওয়া হয়নি, যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড মানুষগুলো দেখছে। ওরা বলছে যে আমরা তো ইন্ডিয়া তো এবং কাসাবের মতন লোককে ওরা অ্যাডভোকেট দিল, কাউন্সিলর সার্ভিস দিল, আপনি ওর সম্বন্ধে কি করলেন? একটা প্রফেসর ইউনূস একটা দুমুহ সাপ। একদিকে আছে সাধারণ মানুষ, বাংলাদেশে আমার ভাই বোন 17 কোটি ভাই বোন যাদের প্রবলেম আছে, ওদের লাইফ ভালো করতে হবে, ওদের জিন্দগি ভালো করতে হবে, ওদের ডে টু ডে লাইফের জন্য কাজ করতে হবে। ওর জন্য তো প্রফেসর ইউনূস কিছু করেননি, শুধু নিজের এজেন্ডা, পার্সোনাল গ্লোরিফিকেশন যেটা আমরা বলি, নিজেকে বিশ্বের দিকে তুলে দেওয়াকে আমি অনেক কিছু করব, এটাই উনি করছেন।